এই গল্পের জম্বি কিন্তু অন্য সব ভয়ঙ্কর জম্বির মতো না। এই জম্বিগুলো একদমই আলাদা। এই জম্বি এমন একটা জম্বি যাকে দেখে আপনারা ভয় পাওয়ার বদলে হাসতে হাসতে উল্টে যাবেন। পাশাপাশি এই জম্বি এতটাই কিউট আর হ্যান্ডসাম ছিল যে আমাদের নায়িকা না চাইতেই তাকে ভালোবাসতে শুরু করে। জি হ্যাঁ প্রিয় দর্শক, মানুষ আর জম্বির ভালোবাসা এটাই দেখার বাকি ছিল জীবনে। তো যাই হোক, অনেক কথা হলো, এবার চলুন মুভিটা দেখে আসি। গল্পের শুরুতে আমরা কাউকে একটা টানেল দিয়ে পালাতে দেখি। এটা ছিল একটা আন্ডারগ্রাউন্ড ল্যাবের টানেল। এই ল্যাবে বহু মানুষকে ধরে এনে তাদের উপর উল্টাপাল্টা এক্সপেরিমেন্ট করা হতো। এই পরীক্ষায় অংশ নিয়েছিল জিয়ং নামের এই ছেলেটি, কিন্তু দুর্ঘটনায় পুরো এক্সপেরিমেন্ট ফেল হওয়ার কারণে জিয়ং নামের এই ছেলেটি একটা জম্বিতে পরিণত হয়ে যায়। পরের সিনে আমরা ব্রিজের উপর একটা কাপলকে দেখি। হঠাৎ করেই তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। ঠিক ওই সময় সেখানে গাড়ি নিয়ে একটা লোক সাহায্য করতে চলে আসে। তার নাম ছিল জুন। সেই গাড়িওয়ালাকে বলতে থাকে যে সামনে আমার গ্যাস স্টেশন আছে, ওখানে গেলে আমি আপনার গাড়ির টায়ার ঠিক করে দিতে পারবো। এটা শুনে গাড়ির মালিক কোনো উপায় না পেয়ে তার সাথেই চলে যায়। আসলে এটা ছিল পাহাড়ি এলাকার ছোট্ট একটা গ্রাম, যেখানে দূর দূর পর্যন্ত না ছিল কোনো গ্যারেজ, না ছিল কোনো গ্যাস স্টেশন। এরপর দেখানো হয় জুন ওই গাড়ির চাকা ঠিক করে দিয়েছে, আর বিল বানিয়ে লোকটাকে দিলে লোকটা অনেক বেশি রেগে যায়, কারণ জুন একটা চাকা ঠিক করার জন্য $1400 দাবি করেছে, যা সাধারণ বিলের চেয়ে 3 গুণ বেশি। তো যাই হোক, এত বড় অ্যামাউন্ট চার্জ করার জন্য স্বাভাবিকভাবে ওই লোকটা জুনের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। ওই সময় আমরা গ্যারেজের ভিতরে জুনের ছোট বোন হায়ুনকে দেখি। সে বাইরে বের হলে জুন জিজ্ঞাসা করে সবকিছু ঠিকভাবে পরিষ্কার করেছে তো? হায়ুন বলে হ্যাঁ। এবার তার হাতে ছোট্ট একটা কোদাল দেখে ওই গাড়িওয়ালাটা ভয় পেয়ে যায়। আসলে হায়ুন একটু গভীর ভাব নিয়ে দাঁড়িয়ে থাকায় তাকে অনেকটা সাইকোদের মতো লাগছিল। সে মনে করে হায়ুন হয়তো কোনো লাশের খবর করে এসেছে। এর মানে যে কাস্টমার এই গ্যাস স্টেশনে টাকা দেওয়া নিয়ে ঝামেলা করে তাদের তারা হাওয়া করে দেয়। এই ভেবে ভয় পেয়ে সে পুরো পেমেন্ট করে দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর জুনের স্ত্রী নামজু সেই টাকাগুলোকে একটা ছোট লকারে ভরে রাখে। আসলে জুন ইচ্ছে করে গত রাতে রাস্তায় পেরেক ফেলে রেখেছিল যাতে গাড়ির চাকা পাংচার হয় আর সে এক্সট্রা ইনকাম করতে পারে। এই প্ল্যানিংটা ছিল জুনের স্ত্রী নামজুর। আসলে নামজু ছিল প্রেগনেন্ট আর তারা তাদের বাচ্চার জন্য টাকা জমাচ্ছিল, আর এভাবেই তারা কাস্টমার জোগাড় করত, কারণ এটা তো এমনিতে একটা প্রত্যন্ত এলাকা। এখানকার গ্যাস স্টেশনে বেশি একটা কাস্টমার পাওয়া যেত না। পরের সিনে আমরা জিয়ংকে দেখি। সে তার সামনে দুইজন মহিলাকে আসতে দেখে তাদের ভয় দেখাতে যায়, তবে মহিলাগুলো তাকে পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে চলে যায় আর বলতে থাকে ছেলেটার কোনো লজ্জা শরম নেই, কিভাবে দিনের আলোতে ড্রিঙ্ক করে কেমন উল্টাপাল্টা আচরণ করছে। এমনকি ছোট বাচ্চারা তাকে ভয় না পেয়ে তাকে পাগল ভাবে আর তার দিকে ঢিল ছুড়তে থাকে। এতে সে রেগে ওই বাচ্চাগুলোকে দৌড়ানি দেয়, আর তাকে দৌড়াতে দেখে দারাজ থেকে অর্ডার করা একটা সেকেন্ড হ্যান্ড জম্বির থেকে কিছু কম লাগছিল না। যাই হোক, তাদের পেছনে দৌড়াতে দৌড়াতে সে গ্রামে ঢুকে পড়ে। এখানে সে একটা কালো কুকুরকে দেখে। প্রথমে তো দেখে মনে হচ্ছিল জিয়ং এবার এই কুকুরটাকে কামড়ে খাবে, কিন্তু না, কুকুরের দৌড়ানি খেয়ে উল্টো সেই ভয় পালাতে থাকে। তাকে এভাবে দৌড়াতে দেখে রাস্তার পাশে নাস্তা করতে থাকা কৃষকেরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে আমরা জুনের বাবা পার্ককে দেখতে পাই। সে তার বন্ধুদের সঙ্গে কিছু একটা খেলছিল, তবে সে খেলায় প্রায় হেরেই যাচ্ছিল। ওই সময় তাদের একটা বন্ধু এসে বলে, দেখো দেখো আমি পাত্রী খুঁজে পেয়েছি, কিছুদিনের মধ্যে আমার বিয়ে। তখন সবাই উঠে যায় পাত্রীর ছবি দেখতে। এই সুযোগে পার্ক চিটিং করার চেষ্টা করে, তবে তার একটা বন্ধু এটা দেখে ফেলে। তখন সবাই মিলে তাকে আচ্ছা মতো বোকা দেয়। রাগ করে সে বাইরে চলে আসে। তখনই সে পাবলিক টয়লেট থেকে অদ্ভুত আওয়াজ পায়। চেক করতে গেলে সে দেখতে পায় জিয়ং টিস্যু নষ্ট করছে। তখন পার্ক জিয়ংকে মারতে গেলে জিয়ং মানুষ দেখে তার উপর হামলে পড়ে আর তার মাথায় একটা কামড় দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। পার্ক বাইরে এসে তাকে পাগলা কুকুর বলে গালি দিতে থাকে। এদিকে জিয়ংকে পালাতে হায়ুন দেখে ফেলে। সে মনে করে জিয়ং হয়তো কোনো খারাপ ছেলে, তার ক্ষতি করতে এসেছে। এজন্য সে জিয়ং এর জায়গা মতো একটা লাথি মেরে দেয়। এতে ব্যথায় আর শকে সে মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকে। তখন সেই কালো কুকুরটা আবার তাদের হ্যালো বলতে আসছিল। এটা দেখে ভয় পেয়ে তারা দুইজন উল্টাপাল্টা দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এইসব দৌড়াদৌড়ি দেখে গ্রামের ওই কৃষকেরা মনে করতে থাকে আশেপাশে কোথাও হয়তো দৌড় প্রতিযোগিতা হচ্ছে। তারা বলতে থাকে, ইস, একটু আগে যদি এই ব্যাপারে জানতে পারতাম তাহলে আমরাও অংশ নিতে পারতাম। এদিকে জুন আর হায়ুনের আরেক ভাই মিংকে দেখি। সে শহরে চাকরি করত। তার চাকরি চলে যাওয়ার কারণে সে গ্রামে ফিরে এসেছে। হায়ুনকে তার দিকে দৌড়ে আসতে দেখে সে মনে করে বোন ভাইকে স্বাগত জানাতে এসেছে। এতে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। তবে হায়ুন তাকে পাশ কাটিয়ে চলে যায়। তখন সে তার পিছনে জিয়ংকে দেখে মনে করে জিয়ং তার বোনকে বিরক্ত করছে। তখন সেও তাদের পিছনে দৌড়াতে শুরু করে। এর মধ্যে হায়ুন হোঁচট খেয়ে আবার নিচে পড়ে যায়। তখনই কোথা থেকে যেন জুন এসে ট্রাক দিয়ে ভুল করে জিয়ংকে ধাক্কা মেরে বসে। এই ধাক্কায় উড়ে গিয়ে সে পাশের একটা খেতে পড়ে। তারা তিনজন তো অনেক বেশি ভয় পেয়ে যায়। জিয়ং আবার মরে গেল না তো, এবার তো জুনের জেল হয়ে যাবে। কিন্তু না, তখনই আমাদের অবাক করে দিয়ে আমাদের জম্বি ভাইয়া উঠে দাঁড়ায় আর তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তখনই কোথা থেকে সেই কুকুরটা আবার ঘেউ করে ওঠে। এতে ভয় পেয়ে বেচারা আবারও আরেক দিকে দৌড় লাগায়। বাড়ি ফিরে জুন অনেক বেশি টেনশন করছিল। সে বলতে থাকে, কি হবে যদি ওই ছেলেটা পুলিশে কমপ্লেন করে? আমার তো জীবনটাই বরবাদ হয়ে যাবে। তখন মিং বলে, আরে এতে ভয় পেও না, ছেলেটা তো আমাদের বাড়ির ঠিকানা জানে না, তাছাড়া সে তো হায়ুনকে বিরক্ত
করছিল, তুমি তাকে বাঁচাতেই এটা করেছো। তখনই বাইরে থেকে হঠাৎ সাইরেন শোনা যায়, তবে এটা পুলিশের সাইরেন ছিল না, এটা অ্যাম্বুলেন্সের সাইরেন। অ্যাম্বুলেন্সে পার্ককে বাড়িতে নিয়ে আসা হয়। তারা জুনদের জানায় যে তাদের বাবাকে একটা পাগলা কুকুরে কামড়ে দিয়েছিল। তখনই পার্ক রেগে বলে ওটা কোনো সাধারণ পাগলা কুকুর ছিল না, ওটা ছিল একটা মানুষরূপী পাগলা কুকুর, ওকে আমি আরেকবার পেয়ে নেই, ছিঁড়ে খেয়ে ফেলবো। এই বলে সে একটা ভ্যানের ভিতরে ঢুকে যায়। সে এটার ভেতরেই থাকতো। মারা যাবার আগে তার শেষ ইচ্ছে ছিল থাইল্যান্ডের বিচ থেকে ঘুরে আসা, এমনকি সে বিচের ছবিও তার রুমে লাগানো ছিল। তবে সেখানে যেতে অনেক টাকার প্রয়োজন, তাই এই স্বপ্নটা এখন স্বপ্নই রয়ে গিয়েছে। আর থাইল্যান্ডের কথা ভাবতে ভাবতে তার শরীর জ্বরে গরম হয়ে যাচ্ছিল, তাই সে ফ্যান চালিয়ে বাতাসের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এদিকে হায়ুন তাদের গ্যারেজের ভিতর থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এই আওয়াজটা পার্কও শুনতে পেয়েছিল। তারা দুজন মিলে গ্যারেজে আসলে দেখতে পায় জিয়ং তাদের মুরগিগুলো মেরে খেয়ে ফেলছে। পার্ক তাকে দেখে চিনে ফেলে আর বলে এটাই তো সেই পাগলা কুকুর। এই বলে সে তাকে মারতে ছুটে যায়। তখন হায়ুন এসে বাসার সবাইকে ডেকে নিয়ে যায়। জুন যখন দেখতে পায় জিয়ং তার বাবার সঙ্গে লড়াই করছে, তখন সে রেগে উড়ে এসে জিয়ংকে একটা লাথি মারে। এক লাথি খেয়ে জিয়ং গিয়ে দেয়ালে থাকা একটা রডে আটকে যায়। সবাই তো এটা দেখে ভয় পেয়ে যায়। মিং বলে এত জোরে লাথি মারার কি দরকার ছিল, এবার তো তোমার পাক্কা জেলে পচে মরতে হবে। জুন বলে এভাবে বলো না, আমি তো বাবাকে বাঁচাতে এটা করেছি, ও মরে যাবে এটা তো আমি ভাবতে পারিনি। তখনই জিয়ং আবারও নড়ে ওঠে। এতে তারা তো অনেক ভয় পেয়ে যায় আর জিয়ংকে গ্যারেজের ভেতরে আটকে দেয়। তবে তার হাবভাব দেখে মিং বলে ওঠে আমি বুঝতে পেরেছি, ও আসলে একটা জম্বি। এরপর সে বাসার সবাইকে ট্রেন টু বুসান মুভি দেখিয়ে বোঝায় যে জম্বিরা আসলে কি। তারা যখন মুভি দেখে জানতে পারে যে একটা জম্বি কোনো সাধারণ মানুষকে কামড়ে দিলে সেও জম্বি হয়ে যায়, তখন তারা পার্কের কাছ থেকে দূরে সরে আসে, কারণ পার্ককে তো জিয়ং কামড় দিয়েছিল। ওই সময় নামজু তার হাতে থাকা ফ্রাই প্যান দিয়ে পার্কের মাথায় একটা বাড়ি মারে। এতে সে অজ্ঞান হয়ে গেলে তারা তাকে ধরে ভ্যানে নিয়ে যায় আর তাকে ওটার ভেতরে আটকে দেয়। পরদিন সকালে সবাই স্বাভাবিক আচরণ করলেও জুনের একদমই ভালো লাগছিল না। সে বলতে থাকে আমার বাবা জম্বি হোক আর যাই হোক, আমি তাকে এইভাবে এক জায়গায় ফেলে রাখতে পারবো না। তখন মিং এসে বোঝায় যে জম্বিদের প্রধান খাবারই হচ্ছে মানুষের ব্রেন। যদি বাবাকে আমরা ছেড়ে দেই তাহলে বাবা এক সময় জম্বি হয়ে যাবে আর আমাদের এসে মেরে ফেলবে, তাই বুকে পাথর রেখে হলেও বাবাকে ওই ভ্যানের ভেতরেই ফেলে রাখতে হবে। এইদিকে পার্ককে দেখা যায় সে তার ভ্যানের উপরের জানলা দিয়ে বেরিয়ে আসে। এরপর স্বাভাবিকভাবে এসে সবার সঙ্গে খেতে বসে। নামজু ফ্রাই প্যান হাতে একদম রেডি ছিল, উল্টাপাল্টা কিছু দেখলেই একদম খতম করে দেবে। ওই সময় পার্ক হাসি দেওয়ার জন্য মুখ খুললে মিং এসে একটা কাঁচের গ্লাস তার মাথায় ভাঙে। এতে জুন রেগে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর হায়ুন আসে জিয়ংকে দেখতে। এখানে সে তাকে তার নাম জিজ্ঞাসা করে, তবে স্বাভাবিকভাবে সে তার কোনো উত্তর দেয় না। এরপর সে তাকে একটা বাঁধাকপি খেতে দেয়। তারপর সে তার একটা নাম ঠিক করে, জিম্বু। এবার হায়ুন ওখান থেকে চলে গেলে নামজু এসে বেচারা সবগুলো দাঁত টেনে তুলে ফেলে যেন সে আর কাউকে কামড়াতে না পারে। এদিকে পার্ক ধীরে ধীরে যুবক হয়ে যাচ্ছিল। তার সাদা চুলো কালো হয়ে আসে। তার এমন শারীরিক পরিবর্তন দেখে তার বন্ধুরা তো একদম অবাক হয়ে যায়। আসলে এইসব হয়েছিল জিং এর কামড়ের ফলে। তাই পার্ক দ্রুত বাড়ি এসে জিয়ংকে ধন্যবাদ জানায় আর ওখানে খুশিতে নাচতে শুরু করে। তার এই নাচ তার দুই ছেলে দেখছিল। তখন মিং বলে দেখেছো বাবার মাথায় জম্বি ভাইরাসটার ইফেক্ট হচ্ছে, এজন্যই তো সে এমন করছে। জুন বলে চুপ কর, নইলে তোকেও কিন্তু আমি ওই জিম্বুর সঙ্গে নিয়ে বেঁধে রাখবো। পরের সিনে পার্কের একটা বন্ধু তার কাছে এসে রিকোয়েস্ট করে তাকেও যেন এভাবে যুবক বানিয়ে দেওয়া হয়। যদি সে এমনটা করে তাহলে সে তাকে অনেক টাকা দিবে, এমনকি থাইল্যান্ডে যাওয়ার টিকিটও কিনে দিবে। পার্ক কিছুক্ষণ চিন্তা ভাবনা করে এতে রাজি হয়ে যায়। তারা যখন এসব কথাবার্তা বলছিল তখন মিং আড়াল থেকে এগুলো শুনে ফেলে। এরপর দেখা যায় পার্ক থাইল্যান্ড যাওয়ার জন্য তার ব্যাগ গোছাচ্ছিল। তখন সেখানে তার বাকি বন্ধুরাও চলে আসে আর তাদের যুবক বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। এরপর পার্ক যখন তাদের সবাইকে নিয়ে গ্যারেজে যায় দেখা যায় ওখানে জিয়ং ছিল না। আসলে জিয়ংকে তো মিং উঠিয়ে নিয়ে গিয়েছে। সে তার বন্ধুর সঙ্গে ফোনে বলতে থাকে যে তারা কিভাবে জিয়ং এর মাধ্যমে শহরে গিয়ে টাকা কামাতে পারবে। এত বেশি খুশি থাকার কারণে সে খুব জোরে জোরে গাড়ি চালাচ্ছিল, যার ফলে তার জরিমানা হয়। তবে দেখা যায় একজন ট্রাফিক পুলিশ মিং এর ছোটবেলার বন্ধু ছিল, তাই সে জরিমানা না নিয়ে তাকে ছেড়ে দিচ্ছিল। ওই সময় আরেকজন অফিসার গাড়ির পেছন থেকে কারো গোংরানোর আওয়াজ শুনতে পায়। বক্স খুলে দেখতে পায় হাত পা বেঁধে সেখানে জিয়ংকে রাখা হয়েছে। এবার মিংকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। জিয়ং এর মুখের কস্টেপ খুলে দেখা যায় তার একটাও দাঁত ছিল না। এটা দেখে পুলিশরা মনে করে যে মিং তার উপর অনেক টর্চার করেছে। ওই সময় সেখানে পার্ক চলে আসে আর জিয়ংকে নিজের ছেলে বলে ওখান থেকে নিয়ে যায়। পরের সিনে পার্ক বাড়ির সবাইকে বলছিল যে জিয়ং এর মাধ্যমে সে তার বন্ধুদের যুবক বানিয়ে টাকা কামিয়ে থাইল্যান্ডে ঘুরতে যাবে। এই কাজে কেউ যেন তাকে বাধা না দেয়। মিং বলে বাবার কাজ হয়ে গেলে সে জিয়ংকে শহরে নিয়ে যাবে আর অনেক অনেক টাকা ইনকাম করবে। এরপর সে বাড়িতে টাকা পাঠালে সেটা দিয়ে এই গ্যাস স্টেশনকে আরো উন্নত করা যাবে। যাই হোক সবাই তো একদম খুশি ছিল, তারা কোটিপতি হতে চলেছে। এর মধ্যে হায়ুন এসে রাগ দেখিয়ে বলে জিম্বুর দাঁতগুলো কে উঠিয়ে ফেলেছে। এই শুনে তো পার্কের মাথায় আকাশ ভেঙে পড়ে। জিম্বু যদি কামড় না দেয় তাহলে মানুষ যুবক হবে কিভাবে, সে থাইল্যান্ড যাবে কিভাবে। এর মধ্যে তার বন্ধুরাও এখানে চলে আসে। তখন সে প্ল্যান করে তার এক বন্ধুর থেকে নকল দাঁত নিয়ে এসে সেটা জিম্বুকে লাগিয়ে দেয়। এবার পার্ক তার বন্ধুদের বলেছিল রুমের ভেতরে মেশিনটা আছে, তোমরা
তোমরা তোমাদের হাত এই ফুটো দিয়ে ভিতরে ঢুকাবে। প্রথমে একটু ব্যথা লাগবে, কিন্তু এরপর তোমরা যুবক হয়ে যাবে। তারা এতে ভয় পাচ্ছিল। তবে সেইখানে একটা বিশাল বৃদ্ধকে দেখা যায়, যে যুবক হওয়ার জন্য মরিয়া হয়েছিল। তবে তার স্পিড দেখে মনে হচ্ছিল সেখানে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে। এ দেখে পার্কের এক বন্ধু সাহস করে তার হাত ওই ফুটো দিয়ে ভেতরে ঢুকায়। তবে জিয়ং তার হাত কামড়ে দিচ্ছিল না, এজন্য নামজু ওই হাতের উপর একটা সস দিয়ে দেয়, আর জিয়ং মজা করে ওই হাতে কামড় দেয়। এবার ওই বন্ধু চিল্লানি শুনেতে সবাই ভয় পেয়ে যায়। এর মধ্যে ওই বৃদ্ধ ফাইনালি এখানে এসে পৌঁছায়, আর তার হাত ওই ফুটো দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়। এটা দেখে সবার সাহস হয়, আর একে একে এবার সবাই যুবক হওয়ার মিশনে লেগে পড়ে। পরদিন নামজু দেখতে পায় তার লকারে একটা টাকাও নেই। আসলে পার্ক এই সমস্ত টাকা নিয়ে বেরিয়ে পড়েছে থাইল্যান্ডে যাবার উদ্দেশ্যে। এদিকে পার্কের বন্ধুরা তাদের ছেলেদের এসে বলতে থাকে যে পার্কের ফ্যামিলিরা টাকার বিনিময়ে মানুষদের যুবক বানিয়ে দিচ্ছে। এইটা শুনে কাচ্চি কোদাল যার কাছে যা ছিল সেটা নিয়ে দল বেঁধে পার্কের বাড়ির দিকে ছুটতে শুরু করে। এদিকে হায়ন জিয়ংকে একটা সবজি খেতে নিয়ে আসে, এখানে বসে পাতাকপি খেতে থাকে। হায়ন তাকে কথা শেখানোর চেষ্টা করে, কিন্তু জিয়ং তো তার কাজে ব্যস্ত। এজন্য হায়ন তার হাত থেকে ওই পাতাকপিটা নিয়ে দৌড় দেয়। এভাবে দৌড়াদৌড়ি করতে গিয়ে জিয়ং হায়নের উপর পড়ে যায়। এখানে একটা রোমান্টিক পরিবেশ সৃষ্টি হয়। এর মধ্যে জুন এসে জিয়ংকে লাথি মারে, কারণ সে মনে করেছিল জিয়ং হায়নকে বিরক্ত করার চেষ্টা করছে। তখনই তারা দেখতে পায় গ্রামের লোকেরা খুবই রাগান্বিত হয়ে তাদের বাড়ির দিকে যাচ্ছে। এটা দেখে তারাও বাড়ির দিকে দৌড় লাগায়। বাড়ি এসে সবাই মিলে সব দরজা জানলা লাগিয়ে চুপ করে ঘরের ভিতরে বসে থাকে। তবে একটু পরে তারা বুঝতে পারে এরা তো তাদের মারতে আসেনি, বরং তারাও যুবক হতে এসেছে। মানে আগে 60-এর গুলা 40 হয়েছে, এইবার 40-এর গুলা 20 হইতে আসছে। এটা বুঝতে পেরে মিং স্টাইল মেরে জানালা দিয়ে বের হয়ে সবাইকে লাইনে দাঁড়াতে বলে। এবার জিয়ং একে একে সবাইকে কামড়াতে থাকে। দিন দিন তাদের অবস্থা উন্নতি হতে থাকে, কাস্টমার বাড়তে থাকে, এমনকি পাশের গ্রাম থেকেও লোকেরা আসতে থাকে যুবক হওয়ার জন্য। জিয়ং এর তো দিন দিন আদর বেড়ে যাচ্ছিল। হায়ন আর জুন মিলে তাদের বাবার ভ্যানটাকে পরিষ্কার করে সেটাকে গ্যারেজের ভিতরে নিয়ে আসে, আর সেটাকে জিয়ং এর নতুন বেডরুম বানানো হয়। মিং তার জন্য খুবই দামি আর সুন্দর দেখতে একটা দাঁতের পার্টি নিয়ে আসে, আর এটা দিয়ে জিয়ং খুব মজা করে সবজি খেতে থাকে। পরদিন হায়ন জিয়ংকে একটা সেলুনে নিয়ে যায়, সেখানে গিয়ে তার চুল কাটা হয়। এরপর সে তাকে একটা জামা কিনে দেয়। এই লুকে তো জিয়ংকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। তবে আমার কাছে না ওর সেই পুরোনো লম্বা চুলগুলোই পছন্দের ছিল, ওটাতে তাকে আরো বেশি কিউট লাগতো। আপনাদের কি মনে হয়, লম্বা চুল নাকি খাটো চুল? কমেন্টে বলে যাবেন। যাই হোক, হায়ুন এবার ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে খাবার খেতে। তবে দেখতে যতই হ্যান্ডসাম লাগুক, ছিল তো একটা সেকেন্ড হ্যান্ড জম্বি। যাই হোক, পরদিন ছিল পার্কের সেই বন্ধুটার বিয়ে। এখানে সবাই এসেছিল। তবে এখানে হঠাৎ করে জিয়ং এর কাছে কামড় খাওয়া লোকগুলোর গরম লাগতে শুরু করে, এমনকি তারা তো পারলে এসির ভিতরেই ঢুকে যায়। এদিকে হায়ুন জিয়ংকে জঙ্গলে নিয়ে আসে, আর তাকে বলে যেন আমাকে সবাই আনলাকি বলে, কারণ আমার জন্মের সময় মা মারা গিয়েছিল, এতে আমারও অনেক কষ্ট হয়। এটা বলে সে কান্না করতে শুরু করে। জিয়ংকে দেখে মনে হচ্ছিল সেও কিছু একটা বলতে চায়, তবে সে পারছে না। এদিকে মিং দেখতে পায় জিয়ং বাড়িতে নেই, তাই সে তাকে খুঁজতে বের হয়। হায়ুন ঠিক করেছে সে তাকে এই জঙ্গলে রেখে আসবে। সে তার হাতে একটা সবজি, পিঠে কিছু খাবার দিয়ে বলে এখান থেকে অনেক দূরে চলে যাও। তবে জিয়ং তো তার পিছু পিছু যাচ্ছিল। এতে বিরক্ত হয়ে সে তার দিকে ঢিল ছুঁড়ে মারে, আর বলেছি না আমার পিছনে না আসতে। এই সিনটা অনেক বেশি ইমোশনাল ছিল। যাই হোক, এদিকে মিং তো চারিদিকে জিয়ংকে খুঁজছিল। এভাবে খুঁজতে খুঁজতে সে জঙ্গলে এসে পড়ে, আর তাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে। এখান থেকে সে তাকে ধরে বাস স্ট্যান্ডে নিয়ে যায়, আর তাকে এক জায়গায় বসিয়ে রেখে সে যায় টিকিট কিনতে। এদিকে সেই বিয়ের অনুষ্ঠান দেখতে পায়। এখানে সবাই একে অপরকে কামড়ে দিয়ে অদ্ভুত আচরণ করছিল। এরা ধীরে ধীরে জম্বি হয়ে যাচ্ছিল। এদিকে শহরের লোকেরাও জম্বিতে পরিণত হতে থাকে। বাস স্ট্যান্ডে জম্বি চলে আসে। এটা দেখে মিং ভয় পেয়ে জিয়ংকে ওখানে রেখেই পালিয়ে যায়। এদিকে হায়ুন মন খারাপ করে জিয়ং এর বেডরুমে শুয়েছিল। তখন সেখানেও একটা জম্বি চলে আসে, তাই সে পালিয়ে তার ভাইয়া ভাবির কাছে চলে যায়। এই জায়গায় একটা পুলিশ অফিসার চলে আসে, আর তাদের দিকে গান পয়েন্ট করে, কারণ তারাই তো সবাইকে যুবক বানানোর বাহানা করে সবাইকে জম্বি বানিয়ে ফেলেছে। তবে সে পুলিশকেও পেছন থেকে একটা জম্বি এসে অ্যাটাক করে। তারা সবাই ঘরের ভিতরে যায়, আর সব দরজা জানলা লাগিয়ে এক জায়গায় চুপ করে বসে থাকে। তখন হায়ুং মিং এর ডায়েরি নিয়ে আসে, যেটার মধ্যে লেখা ছিল জম্বিরা কি আর কি করলে জম্বিদের থেকে বাঁচা যায়। ওই জায়গায় লেখা ছিল মোটা কাপড় পরলে জম্বিদের কামড় থেকে রক্ষা পাওয়া যাবে। তাই তারা ঘরের যত মোটা সোটা কাপড় ছিল সেগুলো পরে নেয়, আর হাড়ি পাতিল দিয়ে তারা তাদের হেলমেট বানিয়ে নেয়। এদিকে মিং একটা গাড়ির নিচে লুকিয়েছিল। ওই সময় হঠাৎই তার ফোন বেজে ওঠে, তাই সব জম্বিরা ওই গাড়ির দিকে ছুটে আসে। তাই সে তার ফোনকে অন্যদিকে ছুঁড়ে মারে। জম্বিরা ওদিকে চলে যায়। মিং কোন রকম একটা ট্রাক নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে। দিন গড়িয়ে রাত হয়ে যায়। এদিকে বাড়িতে নামজুর ডেলিভারির পেন ওঠে। সে জোরে জোরে চিল্লাতে থাকে, আর এই চিল্লানের আওয়াজ শুনে বাইরে থেকে জম্বিরা ঘরের ভিতরে আসতে থাকে। এবার তাদের ঘর থেকে পালাতেই হবে। তারা পালিয়ে যাচ্ছিল, তখনই নামজুর সেই টাকার সিন্ধুকের কথা মনে পড়ে যায়। তাই সে আবারও ঘরে ঢোকে। ওই সময় জম্বিরা তার উপরে অ্যাটাক করে দেয়। তবে সে কোন রকমে ফাইট করে সেই টাকার সিন্ধুক নিয়ে বেরিয়ে আসে। এরপর তার ঘরের চালের উপর দিয়ে গ্যারেজের ছাদে পৌঁছায়। ঠিক ওই সময় মিং তাদের গাড়ি নিয়ে বাড়ি পৌঁছে যায়। তাই সমস্ত জম্বিদের নজর তার দিকে চলে যায়। তখন সে আতশবাজি ফুটিয়ে জম্বিদের মারার চেষ্টা করছিল। এদিকে চালের উপর থেকে জুন চিল্লিয়ে বলতে থাকে, এই গাধা, এখানে আতশবাজি ফুটাস না,
এটা তো গ্যাস স্টেশন, বড় ব্লাস্ট হয়ে যাবে। এইটা শুনে মিং সে আতশবাজি নেভানোর চেষ্টা করে, তবে কোনো লাভ হয় না। এগুলো আকাশে গিয়ে জোরে বিস্ফোরণ হয়। এটা দেখে পুরো শহরের জম্বি এবার তাদের বাড়ির দিকে যেতে থাকে। সেখানে জিয়ংও ছিল। এদিকে নামজোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। তখন জুন আর মিং জম্বিদের মনোযোগ আকর্ষণ করার জন্য জিয়ং এর কাপড় চোপড় পেঁচিয়ে তাদের ভিড়ে চলে যায়। এতে জম্বিরা কনফিউজ হয়ে যায়, কারণ জিয়ং এর কাপড় থেকেও তো জম্বিদের ঘ্রাণে আসছিল। তারা কোনো রকমে গিয়ে গাড়িতে উঠে বসে, তবে যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। ভুল করে তাদের গাড়ির লাইট চালু হয়ে যায়। এতে সব জম্বিরা তাদের গাড়িকে ঘিরে ধরে। তখন হায়ন সামনে চলে আসে আর সব জম্বিদের মনোযোগ তার দিকে নেয়। এবার জম্বিরা তাকে মারার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছিল। তারা তার উপরে পড়ে যায়। মনে হচ্ছিল হায়ন এখানেই মারা যাবে, তবে না, জিয়ং এসে তাকে রক্ষা করে। এদিকে আবার এই দুই ভাই ঘরে যায় ট্রাকের চাবি আনতে। নামজোর আবার গাড়ির ভিতরে ডেলিভারি হয়ে যায়। বাচ্চার কান্নার আওয়াজ শুনে জম্বিরা আবার তার গাড়ির দিকে দৌড় দেয়। তখন ভাবিকে প্রোটেক্ট করার জন্য হায়ন গাড়ির সামনে দাঁড়ায়। তার পাশে জিয়ংও ছিল। এদিকে ঘরের ভেতরে জম্বিরা আবার জুনের উপর অ্যাটাক করে দেয়। সে কোন রকম জানালা দিয়ে ট্রাকের চাবি বাইরে ছুঁড়ে মারে আর মিংকে বলে আমার পরিবারে খেয়াল রাখিস। ওই সময় জম্বিরা তাকে ভেতরে টেনে নিয়ে যায়। এদিকে ফাইট করতে করতে হায়ন ক্লান্ত হয়ে পড়ে, তাই সে ভ্যানের ভিতরে চলে যায়। বাইরে থাকে একমাত্র জিয়ং। সে জিয়ংকে ভেতরে আসতে বলছিল। জিয়ং ধীরে ধীরে হায়নকে ভালোবেসে ফেলেছে, তাই সে তার ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিতেও একটুও ভয় পায় না। এদিকে মিং উল্টাপাল্টা ট্রাক চালিয়ে একটা তেলের ট্যাঙ্ক লিক করে ফেলে। তখন জুনকেও ওই ট্রাকে দেখা যায়। সেও কোনোভাবে বেঁচে সেই ট্রাকে এসে উঠে পড়ে। এরপর তারা ওখান থেকে পালাতে থাকে। হায়নের খুবই ইচ্ছে করছিল জিয়নকে তাদের সাথে নিয়ে যেতে, কারণ সে প্রায় মানুষ হয়ে এসেছে। এমনকি সে তো এখন তাকে নাম ধরে ডাক দেয়। তবে কিছুই করার ছিল না, তাকে বাঁচাতে গেলে সবাইকে মরতে হবে। তাই তারা তাকে রেখে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে জিয়ং একটা লাইটার ধরায়। তখনই ওইখানে বড় একটা ব্লাস্ট হয় আর অনেক জম্বি মারা যায়। রাত পেরিয়ে সকাল হয়ে যায়। তারা গ্রাম থেকে অনেকটা দূরে চলে এসেছে। তখনই দেখা যায় জুন জম্বি হয়ে যাচ্ছে, কারণ গত রাতে সেই রুমে তাকেও জম্বিতে কামড়েছিল। তারা সবাই গাড়ি থেকে নেমে যায় আর জুনকে গাড়ির ভেতরে আটকে রাখে। নামজো তার স্বামীর জন্য অনেক বেশি কষ্ট লাগছিল। তখনই তারা টানেলের ভেতর থেকে পায়ের আওয়াজ শুনতে পায় আর জম্বি আসছিল হয়তো, কিন্তু না, এটা তো ছিল পার্ক। সে থাইল্যান্ড থেকে ছুটি কাটিয়ে চলে এসেছে। তবে অদ্ভুত ব্যাপার, সে জম্বি হয়নি, অথচ তার বন্ধুরা এবং যারা যারা জিয়ং এর কামড় খেয়েছে তারা প্রত্যেককে জম্বি হয়ে গেছে। তখনই রেডিওতে একটা সরকারি ঘোষণা শুনতে পায়। এখানে বলা হচ্ছিল শহরে কোনো এক অজানা কারণে সবাই জম্বি হয়ে গিয়েছে। তবে কিছু মানুষ আছে যারা কামড় খাওয়ার পরে জম্বি হয়নি, এই ভাইরাসটাকে নিজেদের শরীরে মানিয়ে নিয়েছে। কিন্তু তাদের কামড়ে এই জম্বিগুলোকে আবারও সাধারণ মানুষ বানিয়ে ফেলা যাবে। এইটা শুনে তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। এবার 6 মাস পরে সিন দেখানো হয়। পার্কের ফ্যামিলি এখন জম্বি ধরার কাজ করে। তারা সবাই মিলে জম্বি ধরে আর পার্ক তাদের কামড়ে কামড়ে আবারও মানুষ বানিয়ে দেয়। সেখানে আমরা জিয়ংকেও দেখতে পাই। সেই রাতের বিস্ফোরণে সে কোনো রকম ভাবে নিজেকে সার্ভাইভ করেছিল আর এখন সে পুরোপুরি সুস্থ। সবাই খুশি থাকলেও এখানে পার্কের কোনো খুশি ছিল না, কারণ তাকে প্রতিদিন শত শত নোংরা জম্বিদের কামড়াতে হচ্ছিল। আর এমন একটা হ্যাপি মোমেন্টের সঙ্গে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এই কিউট জম্বির গল্প কমেন্টে জানাবেন। আর এমনই কোনো ফানি, রোমান্টিক বা থ্রিলার ড্রামা মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে সেটার নামও কমেন্ট করে জানান।